এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। সেই সকালে উঠে যে কোন দিকে বেরিয়েছে কি জানে। এমনিতেই গ্রামের সাথে ওই গ্রামের লোকেদের বনি বনা নেই, তার উপরে ছেলেটার ওই গ্রামে গিয়ে খেলা করার বড্ড ঝোঁক। কি হয়েছে গিন্নি? অপু আবার কি কাণ্ড বাঁধালো? তা তোমার ছেলে তো রোজই কোনো না কোনো কাণ্ড করে বসে। সেই সকালে গেছে। কোথায় গেছে খেলতে? কিছু বলে যায়নি তোমাকে? তা সেটা আমায় বলে গেলে কি আর চিন্তা করতাম আমি? সে কি কথা, ও আবার পাশের গ্রাম কদমতলির দিকে যায়নি তো? জানি না আপু, এত নিষেধ করা সত্ত্বেও যদি যায় তাহলে আমার আর কি করার থাকে বলো তো। ওদিকে গেলে তো লোকজন খারাপ ব্যবহার করবে ওর সাথে, মানে ওকে তো দূর দূর করে তাড়িয়ে দেবে। কত করে বলি, ওই গ্রামের মানুষজন ভালো না, ওরা আমাদের সাথে মেশে না কেউ। দুই গ্রামের মাঝে যে দ্বন্দ্ব লেগে আছে, ওরা কাউকে তোয়াক্কাও করবে না। তুমি কাজ করতে থাকো, আমি দেখি এগিয়ে গিয়ে অপু কোথাও আছে কিনা। আরে ওই তো অপু চলে এসেছে। কি রে অপু, তুই সকাল সকাল কোথায় গেছিলিস বাবা? জানিস না তোর জন্য আমাদের চিন্তা হয়। আমি গিয়েছিলাম নদীর পাড়ে খেলা করতে বাবা। আচ্ছা বাবা, ওই গ্রামের কেউ আমাদের সাথে খেলা করতে চায় না কেন? আমাদেরকে ও গ্রামে যেতেও দেয় না, কেউ দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন রে বাবা, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? না বাবা, আজকে জানো বাবা, আমরা যখন নদীর পাড়ে খেলা করতে গেছিলাম তখন ওই পাড়ার পশু আমাদের সাথে খেলা করতে এসেছিল, কিন্তু ওর বাবা এসে ওকে বকা দিয়ে বাড়িতে নিয়ে গেছে। তোকে না কতবার বলেছি, ওই গাঁয়ের লোকজন ভালো না, আমাদের সাথে ওদের বনি বনা নেই, তারপরে ওদের সাথে কেন মিশতে যাস? আমি তো শুধু খেলা করতে গেছিলাম মা, তাই বলে খেলা করতে গেলেও যে মানুষ এমন করে তা তো জানা ছিল না। থাক, আর জানতে হবে না, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয় দেখি। মন খারাপ করিস না বাবা, আমাদের দুই গ্রাম একসময় এমন ছিল না। কিছু ঝামেলার জন্য আজকে আমরা বিভক্ত, কিন্তু এমন একদিন আসবে দেখবি আমাদের দুই গ্রামের মধ্যে আবার মিল হয়ে যাবে। তাহলে তো খুব ভালো হবে বাবা, আমি আবার সবার সাথে খেলা করতে পারবো। হ্যাঁ পারবি, এখন চল হাত মুখ ধুয়ে আমরা খেতে বসি। ঠিক আছে, চলো বাবা। তাড়াতাড়ি চলে যায় এখান থেকে, না হলে কদমতলির কেউ দেখলে যা নয় তাই বলা শুরু করবে। কি ব্যাপার কি খুড়ো, তোমাদের কি কখনো লজ্জা হবে না নাকি? এত ঝামেলার পরেও এই গায়ের পথ মারিয়ে হাটে যাচ্ছ কোন সাহসে? এই সাহসের কি দেখলি তুই এখানে? আমাদের হাটে যেতে হলে অবশ্যই এই কদমতলি রাস্তা পার হয়ে যেতে হবে। কেন কেন শুনি, নিজেরা নিজেদের গ্রামে একটা হাট বসালেই তো পারো, এই শুধু শুধু আমাদের গ্রামের উপর দিয়ে রোজ যেতে তোমাদের লজ্জা করে না? আমাদের বটতলির ঘাটে যেতে যদি তোদের লজ্জা না করে, তবে তোদের গায়ের রাস্তা মারিয়ে হাটে যেতে আমাদের কেন লজ্জা করবে শুনি? বাবা, কথার বাহার আছে তো, ভালোই দেখছি। এবার থেকে আমাদের গায়ের পথ দিয়ে বটতলির কাউকে আর হাটে যেতে দেব না। তোরা যদি নদীর ঘাটে না যেতে চাস তবে যাস না, তাতে কার কতটুকু ক্ষতি হবে সেটা না হয় তুই হিসেব কষে নিস। আমাদের গায়ের সাথে তোমাদের গায়ের কখনো মিল হতে পারে না, যত মিল ছিল সেটা একেবারে শেষ হয়ে গেছে, এখন আর আমরা তোমাদের গায়ের সাথে মিল দিয়ে চলতে চাই না। বেশ তো, মিল না দিলে সেটা তোদের ব্যাপার, তোদেরকে কেউ জোর করেছে মিল দিয়ে চলবার জন্য? আজকে নিষেধ করে দিলাম ভালোই ভালো, আর যেন এই রাস্তা দিয়ে না যেতে দেখি তোমাদের কাউকে। ওই যে বললাম, নদীর ঘাটে না যেতে চাইলে আমাদের নিষেধ করবি, আর যেতে চাইলে কিছু বলতে পারবি না, তাই না? না, এই বুড়োর সাথে কথা বলে লাভ নেই, তোমাদের আমি দেখে নেব। হ্যাঁ যা যা, কি দেখে নেবে সে আমার জানা আছে। লোকটা সেই সকালে বলেছে মাছ ধরতে বটতলির ঘাট দিয়ে নদীতে যাবে, তা এখনো তো বাড়িতে এলো না, আর কখন যাবে মাছ ধরতে কে জানে বাবা। কি গো, তুমি না সেই সকালে বলে গেলে নদীতে যাবে মাছ ধরার জন্য, তা কোথায় গিয়েছিলে আবার? আর কোথায় যাব, একটু হাটে রাস্তায় গেছিলাম, কিন্তু গিয়েই তো হারান বুড়োর সাথে দেখা হয়ে মেজাজটা গেল বিগড়ে। কেন গো, কি হয়েছে? কার সাথে আবার গন্ডগোল পাকিয়ে এসেছো শুনি? আর বলো না সে কথা, বুড়োর সে কি দেমাক, আমাদের গায়ের রাস্তা দিয়ে হেঁটে যাবে, আবার মাথা উঁচু করে আমাদের সাথে তর্ক করবে।
নিশ্চয়ই তুমি কিছু বলেছো, না হলে তো হারানখুড়ো কখনো কাউকে কথা শোনান না। আগে তো এই দুই গ্রামের কত মিল ছিল। সব মিল ভেঙেছে ওই দুই গ্রামের ওই বটতলার সীমানাটা ভাগাভাগি হওয়ার সময়। ওই গাছটা সবাই বলতো আমাদের গায়ের, কিন্তু ভাগের সময় সেটা ওই গায়ের হয়ে গেল কিভাবে বুঝলাম না। এটা বোঝার কি আছে বলো তো? বটতলি গায়ের নামকরণই তো হয়েছে ওই বট গাছের জন্য। এখন তোমরা ওই গাছ দাবি করলে হবে নাকি? বড্ড নিজের গায়ের জন্য দরদ হচ্ছে, তাই না? এত দরদ হলে যাও না সেখানে গিয়ে থাকো, এখন মানে এখানে আর থাকার দরকার নেই। তোমার সাথে একটা ভালো কথা বলারও উপায় নেই। দিন দিন যা অবস্থা হচ্ছে তোমার, তাতে তোমার সাথে কথা বলাই বাদ দিয়ে দিতে হবে। বেশ, তো কথা বলো না আমার সাথে। কথা বলতে কে বলেছে শুনি? তার বাড়িতে আসায় আমার ভুল হয়েছে। তা যাও না, যেদিকে ছিলে সেই দিকেই যাও। বাড়িতে কেন এসেছো শুনি? তাই যাচ্ছি আমি, আর ফিরবো না বাড়িতে, আর ফিরবো না। যাও যাও, ওসব নিছক ধমকি আমাকে দিয়ে কোনো কাজ হবে না। তো আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না কদিন ধরে। এইবারে ঝড় হলে যে এই কদমতলী গাঁয়ের অনেক মানুষেরই ঘর বাড়ি সব ভেঙে পড়বে গো। কি হয়েছে গো গিন্নি? কি নিয়ে এত চিন্তা করছো তুমি? কি নিয়ে আবার চিন্তা করব? আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না কদিন ধরে। এমন হলে মাছ ধরতে যাবে কি করে নদীতে? মাছ ধরা তো পরের ব্যাপার, কিন্তু ঝড় বৃষ্টি শুরু হলে আমাদের ঘরটার কি হবে সেটা ভেবেই তোমার মাথায় চিন্তা পাচ্ছে গো। আরে সেই চিন্তা তো আমারও হচ্ছে গো। আমাদের তো আর তেমন অবস্থাও নেই যে ঘরের কিছু হলে আবার নতুন করে ঘর বানাবো। তার উপর দুই গ্রামের যা ঝামেলা চলছে, তাতে করে নদীতে মাছ ধরতে যাব কি করে বুঝতে পারছি না। কেন, আবার কি হলো? কি আবার হবে? রোজ রোজ তো নিত্য নতুন ঝামেলা বাঁধছে দুই গ্রামের মানুষের মধ্যে। এমন ভাবে চলতে থাকলে তো আমাদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে। তা এতে তো শুধু আমাদের ক্ষতি হবে না, ওই গ্রামের লোকজনেরও তো ক্ষতিই হবে। ওরা যে এই গায়ের পথ ধরে হাটে যায়, সেটা তো আর যেতে পারবে না গো। এর একটা মীমাংসা না হওয়া অব্দি দুই গ্রামের মধ্যেকার দ্বন্দ্ব লেগেই থাকবে। তা মীমাংসা হবে কি করে? সুযোগ পেলেই তো গোপাল দাদা ওই গ্রামের লোকেদেরকে কথা শোনাতে বাদ দেন না। এমন হলে ওই গ্রামের লোকজন আমাদের গ্রামের কারোর কোনো সাহায্যে কখনো এগিয়ে আসবে না। আগে কিন্তু এমন ছিল না গিন্নি। আমাদের দুই গ্রামের মানুষের মধ্যে কত মিল ছিল। দুই গ্রামের সীমানা মাপামাপির সময় সেই যে ঝামেলা বাঁধলো, আর কিচ্ছু ঠিক হলো না। তা এখন কিভাবে এইসব মেটানো যায়, আমাদের সেটাই ভাবতে হবে বাপু। মেটাবো কি করে? সবাই মানলেও গোপাল দাদা যে মানবে না, সে যে একরোখা মানুষ। বাগে পড়লে সব একরকমই, কোথায় পালাবে? কখনো বিপদে পড়লে সেদিন বুঝবে এর কি জ্বালা। এখন ওসব ভেবে লাভ নাই, আমার বড্ড খিদে পেয়েছে গিন্নি। তোমার কত দূর রান্না হলো? তা আমার রান্না শেষ হয়ে গেছে গো। এই তুমি বসো এইখানটায়, আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি। ঠিক আছে গিন্নি। লোকটা সেই করে না খেয়ে বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরার নাম নেই। এদিকে আকাশটাও তো কেমন থম মেরে আছে, এই কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হলো বলে। আরে গয়া পিসি যে, এসো এসো, বসো এখানে। কতদিন বাদে তোমায় দেখলাম। আমিও তো তোকে কতদিন বাদেই দেখলাম রে মা। তা এখন আর তোমাকে দেখা যায় না কেন পিসি? তুমি থাকো কোথায় শুনি? বাড়িতেই থাকি রে মা। আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই এই কয়দিন আর ভিক্ষে করতে বের হইনি। তা গোপাল কোথায়? গোপালকে যে দেখতে পাচ্ছি নে। সে কি দুদণ্ড বাড়ি থাকার বান্দা? সেই সকালে বেরিয়ে একবার বাড়িতে এসেছিল, এসে আবার রাগ দেখিয়ে কোথায় চলে গেছে কে জানে। সে কি কথা? বাড়ির পুরুষ রাগ দেখিয়ে চলে গেল আর তুই আটকালি না? না, আটকাইনি। কেন আটকাবো শুনি? আমার বাবার বাড়ি কদমতলী বলে কি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবে? সে যাই হোক মা, গোপাল তো স্বামী, তু কথা রাগের বশে সে বলতেই পারে। তাই বলে তোর রাগ করাটা ঠিক হয়নি গোপালের সাথে। আমি রাগ করিনি পিসি, আমি উচিত কথাই বলেছি। আর স্বামী হয়েছে বলেই যে বাবার বাড়ির গ্রাম নিয়ে আমায় কথা শোনাবে, সেটাও তো ঠিক নয় বলো। তা
অবশ্য তুই ঠিকই বলেছিস। তা বাড়ি এলে বাচ্চাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলিস, দেখবি বুঝতে পারবে। ও বোঝার বান্দাই নয় গো পিসি, আর বাড়ি না এসে যাবে কোথায়? ওই ঠিক পেটে টান ধরলে সোজা বাড়িতেই চলে আসবে, দেখো। তা আসলেই ভালো রে, এই জন্যই বুঝি তুই খাবার নিয়ে বসে আছিস। হ্যাঁ গো পিসি, এসেই তো খিদে লেগেছে খিদে লেগেছে করে মাথা খারাপ করে দেবে, তাই আগে থেকেই খাবার নিয়ে বসে আছি। তা তুমি কিছু খেয়েছো গো দুপুরে? না রে মা, আজকে ভিক্ষে করতে বেরিয়েছি একটু দেরি করে। এই অসুস্থ শরীর নিয়ে আর বেশি দূর যেতে পারিনি। যাবার পথে ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। এসেছো, খুব ভালো করেছো গো। এখন আমার কাছে দুটো খেয়ে তবে যাবে। না না মা, পাছে গোপাল এসে আমাকে খেতে দেখলে আবার রাগ করে কি না। তোমাকে দেখলে রাগ করবে না গো, তোমার বাড়ি তো 2 গ্রামের মাঝ সীমানায়। তুমি ভালো আছো পিসি, তুমি 2 গ্রামেই নিজের খেয়াল খুশি মতন চলতে ফিরতে পারো। তা তুই মন্দ বলিস নি রে নীলু। আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। তাড়াতাড়ি নদীর ঘাটে চলে যাই, পাছে আবার কেউ দেখতে পেলে ঝগড়া শুরু করে দেবে। পাছে কেউ দেখবে কেন রে গোপাল? চুরি করতে যাচ্ছিস বুঝি? ভাত বকবার জায়গা পাও না নাকি? দেখতে পাচ্ছ না হাতে জাল নিয়ে বেরিয়েছি। জাল নিয়ে মানুষ কোথায় যায় জানো না? সে তো আমি ভালো করেই জানি, কিন্তু মাছ ধরতে যাচ্ছিস ভালো কথা, তাই বলে বটতলি রাস্তায় কেন? তোদের গায়ের হাটে বসে মানে জালে মাছ ধরলি তো মাছ পাবি। বেশি কথা বলো না তো খুড়ো, মাছ নদীর জলে থাকে, হাটে কি করে পাবো মাছ আমি? এ বাবা, সেদিন আমি যখন তোদের গ্রামের রাস্তার উপর দিয়ে হাটে গেছিলাম, খুব তো আমাকে কথা শুনিয়েছিলিস, বলেছিলিস না মানে আমাদের গ্রামে যেন হাট বসায়, মানে তোদের গ্রামের রাস্তায় আর যেন না যাওয়া লাগে। হ্যাঁ ঠিকই তো বলেছি আমি। বেশ, তবে এখন জাল নিয়ে বাড়ি ফিরে যা তুই। বাড়ি গিয়ে তোদের গ্রামে নদী খনন করা শুরু কর। আমিও তোকে আমাদের নদীর ঘাটে মাছ ধরতে দেব না। দেখো বুড়ো, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। নিজের বেলায় 16 আনা আর লোকের বেলায় কানা করি, সেটা তো হবে না বাছা। ভালোই ভালোই চলে যা, মাছ আমি ধরতে দেব না তোকে। বেশ, এর শোধ আমি তুলবো। আরে যা যা, তোর মতো কত গোপাল এলো গেল, কেউই হারানের একটি মাথার চুলও বাঁকা করতে পারিনি, যত সব। এই আবার কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে, এবারে যে কত মানুষ বাড়ি ঘরদোর হারাবে তা কেবল বিধাতাই জানেন। আমাদের গ্রামের পাশ দিয়ে নদী হওয়াতে ঝোড়ো বাতাস তো সব নদীর উপর দিয়ে যাবে, কিন্তু কদমতলির মানুষের যে এবারে বড় ভোগান্তি আছে। আজ যদি 2 গ্রামের মানুষ এক হয়ে থাকতো তাহলে কত বিপদে আপদে সবাই সবাইকে সাহায্য করতে পারতো, কিন্তু এই এক ঝামেলায় সব শেষ। এসব ভেবে আর কি হবে গিন্নি? আমার চিন্তা হচ্ছে ওই গ্রামের মানুষগুলোর কথা ভেবে। মানে আমরা তো ঘরানি মিস্ত্রি, আমরা আমাদের ঘরগুলো শক্তপোক্তভাবে বানিয়েছি। কিন্তু ওই গ্রামে সব জেলেদের ঘর যে খুবই নড়বড়ে গো। এমন ঝড় আর কিছুক্ষণ হলে তো কারো বাড়ি ঘর টিকবে না এই ঝড়ের কাছে। কমল, ও কমল, আমায় বাঁচা তোরা। ঝড়ে যে আমার ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে রে। কোনো মতে প্রাণটা নিয়ে বেরিয়ে এসেছি। সে কি পিসি, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? না রে মা, আমার কিছু হয়নি, তবে কদমতলির অবস্থা দেখে বড্ড মায়া হচ্ছে রে। কেন পিসি, কদমতলিতে কি হয়েছে? ঘর বাড়িগুলো সব তুষের ছাইয়ের মতন উড়ে যাচ্ছে। না জানি ওই গ্রামের মানুষগুলোর কি হাল হয়েছে। না গিন্নি, আর বসে থাকা চলবে না গো। তুমি ওয়া পিসিকে নিয়ে ঘরে থাকো, আমি গোপাল কাকাকে নিয়ে ওদের সাহায্যে যাই, বুঝলে? সাবধানে যেও। হ্যাঁ গো, বাইরে তো অনেক ঝড় শুরু হয়েছে। আমাদের বাড়িটা যে খুব একটা মজবুত নয়, এখন বেশি ঝোড়ো হাওয়া শুরু হলে কি হবে আমাদের? আমিও তো সেটাই ভাবছি গিন্নি, এখন এই ঝড়ের মধ্যে আমরা কোথায় যাই বলো দেখি। তোমাকে তো সকালেই আকাশের অবস্থা খারাপ দেখে বলেছিলাম চলো আমরা আমাদের গ্রামে যাই। ওই গ্রামে যেতে চাই না আমি।
কিন্তু না গিয়ে এখন তো আর কোনো উপায় দেখছি না। আমাদের ঘর তো যে কোনো সময় উড়িয়ে নিয়ে যেতে পারে ঝড়ে। সামনের বাড়িগুলোর চালা কেমন তুলোর মতন উড়ে যাচ্ছে, দেখেছো? গোপাল দাদা, ও গোপাল দাদা, আমরা যে সর্বশান্ত হয়ে গেলাম গোপাল দাদা, আমাদের যে আর কিচ্ছু রইলো না। কি হয়েছে খুলে বল। ঝড়ে আমাদের ঘরের চালা যে উড়িয়ে নিয়ে গেছে গো দাদা। এই কোনো মতে প্রাণটা নিয়ে আমরা বেরিয়ে এসেছি। এখন আমাদের কি হবে বলো তো? আমরা কোথায় যাব? এত চিন্তা করিস না মালতী, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। আর আমরা আছি তো, আমাদের কাছেই থাক এখন। কিন্তু বৌদি, যে পরিমাণে ঝড় শুরু হয়েছে, মনে হচ্ছে তোমাদের ঘরটাও বেশিক্ষণ টিকবে না। সেটাই তোরা ভাবছি, এখন কি করি বলতো। ও মা গো, এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। বাড়ির উপরে যে বড় একটা গাছ আছে সেটা তো ভুলেই গিয়েছিলাম। যে কোনো সময় গাছের ডাল ঘরের উপরে পড়লে সবাই যে মারা পড়বো। ওই রে গোপাল, আর দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে আয় ঘর থেকে। এভাবে বেশিক্ষণ থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ কি খুড়ো তুমি? আমি এত খারাপ ব্যবহার করবার পরেও আমাদের এই বিপদের দিনে তোমরা সবাই এগিয়ে এলে। এখন এসব কথা বলবার সময় নেই। কানু, তুই সবাইকে নিয়ে আমাদের কদমতলিতে চলে যা, আর আমি হারান কাকা আর গোপাল মিলে গ্রামের বাকিদের সাহায্যে যাই। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না, সবাই বেরিয়ে পড়ি, চলো। কিরে জয়া, রান্না কত দূর হলো তোদের? এক্ষুনি এসেই তো আবার খেতে চাইবে। আমাদের রান্না প্রায় শেষের পথে কাকিমা। এখন নীলু সবার জন্য আলু ভাজা করবে, আর মালতী ডাল রান্না করলেই শেষ। আমার ডাল রান্না শেষ হয়ে গেছে প্রায়, আর নীলু দিদি তো আলু ভাজা করেই ফেলেছে। সবার রান্নাই তো তাহলে শেষ। ওদের সবাইকে তাহলে খেতে ডাকি। তোরা এখানে বরং আসন পেতে দে। বাবা, কালকে রাতে যেন যুদ্ধ গেল আমাদের সবার উপর দিয়ে। তুমি একদম ঠিক বলেছো খুড়ো, আমাকে তুমি ক্ষমা করে দাও খুড়ো। কালকে তোমরা না এলে আজকে সকালে আর হয়তো পৃথিবীর মুখ দেখতে পেতাম না। আমরা 2 গ্রাম মানুষ থাকি এখানে। একজনের বিপদে আরেক গ্রামের লোক না গেলে কারা যাবে শুনি? আজকে থেকে আমরা সবাই আবার আগের মতো এক হয়ে থাকবো। 2 গ্রামের ঝড় এসে আমাদের মাঝে আবার ঐক্যের সৃষ্টি করে দিয়ে গেছে। তাহলে কি এখন থেকে আমি সবার সাথে খেলা করতে পারবো, নাকি আবার বকা শুনতে হবে? আরে, আমার ভাইটা তো বেশ বড় হয়েছে, ভালো চাকুরি করে, এবার বিয়েটা দিয়ে দিলেই তো হয়। হ্যাঁ, তা দিয়ে দিলেই তো ভালো হয়। এর থেকে বেশি বয়স হয়ে গেলে অসুবিধা আছে। ওই জন্যই তো বলছি, তাহলে ওর জন্য মেয়ে খোঁজা শুরু করে দিই। কিন্তু কেউ রাজি হবে তো? আমার অবস্থা তো আবার এই রকম, মাথায় একটাও চুল নেই। আমায় দেখে কেউ আসবে তো আবার এই বাড়িতে? আরে হ্যাঁ হ্যাঁ, আসবে, আলবাত আসবে। তোমার যেই বড় রোগটি হয়েছিল তার কারণে চুল উঠে গেছে। এমনি সময় তো তুমি ভালোই ছিলে, বিধাতার অশেষ কৃপা যে তুমি বেঁচে আছো। দাদা, তোমরা এত কি কথাবার্তা বলছো? এই তো আমি উঠছি, তোমায় খেতে দিয়ে দিচ্ছি। আরে মাফ করো গো, মনে ছিল না। আমি ভেবেছিলাম আজকে তোমার অফিসের ছুটি। ও কোনো ব্যাপার না, তুমি এখন দাও তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, খাব, আগে তুই খেয়ে নে। তোর সাথে এসব ব্যাপারে পরে কথা বলবো। তাহলে রাতে বলবে, অফিস থেকে এসে একটু বিশ্রাম নিই তো। আরে প্রশান্ত, তুই কখন এলি? আমি তো দেখতে পাইনি রে। এই তো মাত্র এসে দাঁড়ালাম গো। দেখলাম তুমি কাজ করছো, সেটা দেখছিলাম আর কি। এখন কি আর দেখবি বাবা, বয়স হয়ে গেছে, ভালো করে কাজ করতে পারি না। যখন যুবক ছিলাম তখন দেখলে বুঝতে পারতিস, এমন ক্ষমতা ছিল শরীরে। হ্যাঁ, না গো কাকা, এই বয়সেও যে তোমার এত ক্ষমতা আছে সেটা ভেবেই অবাক লাগে। এখন মাথার উপর অনেক চিন্তা রে। মেয়েটা প্রায় 30 বছর হয়ে গেল, এখনো বিয়ে দিতে পারলাম না। আমি তাহলে ছেলে দেখা শুরু করি, ভালো ছেলে পেলে তোমাকে বলবো, কেমন? চেষ্টা করে দেখ না একবার। আমিও খোঁজাখুঁজি চালাচ্ছি, এরপর আর বিয়ে দিতে পারবো কি না কে জানে।
আরে তুমি চিন্তা করো না, আমি তোমার মেয়ের জন্য ভালো সম্বন্ধ এনে দেব, ছেলে ভালোই হবে। তোর উপর আমার বিশ্বাস আছে রে, জানি তুই কোনোদিন খারাপ চাস না, তাই তো এত কিছু বলি। আমি যদি বিয়ে ঠিক করে দিতে পারি তাহলে ফুচকার দায়িত্বটা কিন্তু আমার কাছেই আসবে। হ্যাঁ রে বাবু, হ্যাঁ, তুই ও নিয়ে চিন্তা করিস না। আমার যে ভালো করে আমিও তার ভালোই করি। এবার আমাকে কাজ করতে দে, এমনি আস্তে আস্তে কাজ করছি। হ্যাঁ, তুমি কাজ করে নাও, আমিও বাড়ি গিয়ে ফুচকা তৈরি করব, বিকেলে বেরোতে হবে তো। ওমা, আজকে আর বিদ্যালয়ে যাব না, আজকে একদম ভাল লাগছে না আমার। একদম চুপ করে থাকবি তুই। চুপচাপ বিদ্যালয়ে চলে যাবি, বুঝেছিস? কাকা বেরোচ্ছে, তুই চলে যাস। বৌদি, ও তো ছোট, অত বকাবকি করো না, ছোটদের বুঝিয়ে বলতে হয়। মোহন ওরকম করে না, তোমাকেও তো বড় হয়ে আমার মতো চাকরি করতে হবে, তার জন্য পড়াশোনার দরকার। তুমি জানো না থেকে থেকে তোমার ভাইপো কেমন ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। এবার একটু শাসন না করলে হবে না, ফলটা ধরতে হবে। মা, আমি তো রোজ রোজ পড়তে বসি, একদিন বলেছি স্কুলে যাব না, তার জন্য কি এমন হবে? দেখ, এখনো ভালোই ভালোই বলছি, চুপচাপ স্কুল চলে যা। এবার যদি আমি কঞ্চিটা বের করি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বৌদি, রান্নাঘর থেকে আমার টিফিনটা নিয়ে এসো তো, আমি আনতে ভুলে গেছি। আচ্ছা, আমি এনে দিচ্ছি, তুমি দাঁড়াও। মোহন, আজকে স্কুলে যা, না হলে পিঠে কঞ্চির বাড়ি পড়বে, আমি বুঝতে পেরে গেছি। আজকে স্কুলে যা, আমি ফেরবার পথে তোর জন্য গরম গরম পকোড়া কিনে আনবো। সত্যি তুমি আনবে তো? হ্যাঁ, আমি ঠিক নিয়ে আসবো। এবার চটপট পিঠে ব্যাগটা নিয়ে নে তো, যেতে হবে তো। শ্যামল, এই নাও তোমার টিফিন। আর তুইও তো তৈরি হয়ে গেছিস দেখছি, যা, দুজনে মিলে সাবধানে রওনা দে। হ্যাঁ বৌদি, আমরা আসছি। ব্যাস, রান্না মোটামুটি শেষ হয়েছে। এবার মাছ ভাজলেই দুপুরের খাবার তৈরি হয়ে যাবে। বরং মাছটা ভেজে নিতে বলি, কোমরে খুব যন্ত্রণা হচ্ছে, একটু বিশ্রাম নিতে হবে। মোহিনী, কোথায় গেলি রে মা? একবার রান্নাঘরে আয় তো। হ্যাঁ মা, ডাকছো? হ্যাঁ রে, এই এত কিছু রান্না করলাম তো কোমরে বড্ড যন্ত্রণা হচ্ছে, তাই মাছ কটা তুই একটু ভেজে দে। আচ্ছা ঠিক আছে, আমি ভেজে দিচ্ছি। এমনিতেও তো এবার শ্বশুর বাড়ি গিয়ে সমস্ত কাজই করতে হবে, তোর তো অনেক বয়স হলো, এবার বিয়েটা দিয়ে দিতে হবে। সেটা তোমরা দেখো, এখানে তো আমার কিছু বলার নেই, শুধু বলবো আমি যেখানে যাব তা যেন একা সংসার হয়, এইটুকুনি দেখো। বাবাকে যেমন সবার থেকে দূর করে দিয়েছিলে, সেই রকম পরিস্থিতি আমি আর চাই না। কেন রে, একা সংসারে কি আছে? একা সংসার করলে সুখ শান্তি বেশি পাওয়া যায়, নিজের বশ মতন সবকিছু করা যায়। সবাইকে নিয়ে থাকলে সেটা হয় না, আর আমি অপমানিত হতেও চাই না। সবাইকে নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হবে রে মা, ওইভাবে বলে না। আচ্ছা, সে না হয় আমি চেষ্টা করে দেখব। এখন মাছগুলো আমাকে ভাজতে দাও, আবার একটু পরেই বাবা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই বরং কাজগুলো করে নে, আমি ঘরে গেলাম রে, একটু বিশ্রাম নেব। আর মাছ ভাজা হয়ে গেলে সবকিছু চাপা দিয়ে দিস। হ্যাঁ গো, আমি সব করে দেব, তুমি যাও। কিন্তু কাজ সব শেষ হয়ে গেছে বুঝলে, এবার আমি নদীতে নাইতে যাচ্ছি, আমার গামছাটা একটু দাও তো। কেন গো, তুমি গামছাটা নিজে এসে নিতে পারছো না? দেখছো তো আমি কাজ করছি। আমি গিয়ে তেল মেখে নিয়েছি, ওই জন্যই তোমাকে বলছি, তেল গায়ে আর ভেতরে প্রবেশ করব না। এই নাও, ধরো। কাজের সময় এত জ্বালাতন ভালো লাগে না। যাও, তুমি স্নান করে এসো, দুপুর তো হয়ে এলো। হ্যাঁ, আমি যাচ্ছি। ওই রতন, একবার এইদিকে আয় তো। হ্যাঁ খুড়ো, বলো কি বলবে? তোর কাজকর্ম কেমন হচ্ছে বল। জি, কাজকর্ম একদম ভালোই চলছে।
আর কিসের জন্য ডাকলে সেটা বলো, দুপুর হয়ে গেল তো, আবার স্নান করে বাড়ি ফিরতে হবে। যা বলবার একটু তাড়াতাড়ি বলো না। কথাটা হচ্ছে তোর ভাই শ্যামলকে নিয়ে। ওর তো বিয়ের বয়স হয়ে গেছে, ভালো চাকুরি করে। বিয়ে দিবি তো এবার? হ্যাঁ, সেসব চিন্তা ভাবনাই করছিলাম, কিন্তু কেন বলো তো? না কিছু নয়, পাশের গ্রাম অর্থাৎ জয়দেবপুরে আমার বন্ধুর মেয়ে, মানে দেখতে ভালো, বিয়ে হয়নি এখনো। তুই যদি রাজি থাকিস তাহলে কথা বলে নিতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো আর আমাকে কালকে জানিও। হ্যাঁ, আমি স্নান করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মোহিনী, তোর মায়ের কি হয়েছে রে? এই সময় তো তোর মা শুয়ে থাকে না। আরে আমার কিছু হয়নি গো, তোমার বউ মরে যায়নি, অত চিন্তা করার কিছু নেই। এই ভর দুপুর বেলায় এইসব কথা একদম বলবি না। আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও। মোহিনী, তোর বাবাকে খেতে দিয়ে দে তো মা, আর তার সাথে তুইও খেয়ে নে। আচ্ছা মা। কেন গো, তোমার কি হয়েছে? খাবে না তুমি? আমার কোমরে প্রচন্ড ব্যথা, আর খেতে ভালো লাগছে না। তোমরা বাপ বেটিতে খেয়ে নাও, আমি বিকেলে উঠে গিয়ে খেয়ে নেবো খন। বাবা, এসো, খেয়ে নি আমরা, বসে পড়ো। তোমার তো প্রচন্ড ক্ষুধা লেগেছে বললে। খাবারগুলো সুস্বাদু হয়েছে। আর হ্যাঁ, মোহিনী, তোর জন্য পাত্র খুঁজছি। হ্যাঁ, বিয়েটা এবার করে নিবি। আর বয়স হয়ে গেলে না হলে বিয়ে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি পাত্র দেখো, ভালো একটা পাত্র হলে আমি বিয়ে করব। আমরা তোর ভালোই চাই, ভালো ছেলের সাথেই তোর বিয়ে দেব। এখন খেয়ে নে, আমি উঠলাম। হ্যাঁ, হয়ে গেছে আমার, এবার আমি ঘুমাবো। নরেশ, বাড়িতে আছিস? নরেশ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, একটু দাঁড়ান। বাবা, বিকেল হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। নরেশ, কোথায় গেলি? আরে বাবা, কি হয়েছে? আরে আরে তারক, তুই? আমি তো ভাবতেই পারিনি তুই এ সময় আসবি। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। তোর বাড়িতে এ সময় আসবার কারণও আছে, শুধু শুধু আসিনি। বাবা, ইনি কে?